নমস্কার দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আজও একটা ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর ঘটনা নিয়ে। তোমাদেরকে আমি কমিউনিটি পোস্ট দিয়ে প্রত্যেক দিনই কিন্তু অ্যালার্ট করে দিচ্ছি, ঘটনাগুলো তোমরা নিয়মিত শোনো। আর একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও, পাশে থেকে যেও। আর লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবে না। ঘটনা পাঠাও, তোমাদের যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা তোমাদের রিয়েল যদি থাকে তাহলেই কিন্তু আমাকে অবশ্যই পাঠিয়ে দেবে, ঠিক আছে? আজকে যাব ঘটনায়, তবে আজকের ঘটনাটা আসে কিন্তু তারকেশ্বর থেকে। তো আমরা প্রত্যেকেই তারকেশ্বরের নাম শুনেছি, অনেকেই আমরা সেখানে গেছি। তো সেখানেরই একটি ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ঘটনাটা আমাদেরকে পাঠায় হচ্ছে কেশব রানা। কেশবের বাড়ি হচ্ছে তারকেশ্বর। কেশবের কাকার ছেলে মানে দাদার দাদার বিয়ে হয় হচ্ছে পাঁশকুড়া, মেদিনীপুর পাঁশকুড়া। সেখানেই কেশব গেছিল দাদার শ্বশুর বাড়িতে দাদার সাথে ঘুরতে। সেখানে গিয়ে কেশবের একটা এমন অভিজ্ঞতা হয়েছে, কেশব আমাদের সাথে শেয়ার করেছে। সেই ঘটনাটা কেশবের ভাষায় তোমাদের আজকে শোনাবো। তাহলে চলো বিস্তারিত আজকে ঘটনাটা শেয়ার করি। আচ্ছা, আমাদের কেশব যেরকম ভাবে ঘটনাটা শেয়ার করে আজকে সেরকম ভাবে ঘটনাটা তুলে ধরবো। কেশব বলে, দিদি ভাই, 2020-তে আমার কাকার ছেলে আমার থেকে বয়সে 1.5 বছরের বড়, বলতে গেলে আমরা বন্ধুর মতো। সেখানে গিয়ে ওকে আমি কিন্তু দাদা বলে এমনিতেও ডাকি না, নাম ধরেই ডাকি। ওর নাম হচ্ছে ডাকনাম বিল্টু। তো বিল্টুকে আমি বললাম, দেখ, বিয়ে তো করলি, শ্বশুর বাড়ির যেহেতু উনি তোর গ্রাম সাইডে, তো সেখানে আমি যাব, কারণ গ্রাম বিষয়টা ভাবলেই একটা লাল মাটির রাস্তা, চারপাশে ধানের ক্ষেত, সবুজ যেই দিকে তাকাবে সেই পরিবেশটা আমার কাছে অদ্ভুত, একটা অপূর্ব সুন্দর লাগে। সেরকম ভাবে বিল্টুকে বলাতে বিল্টু আমায় বলল, সত্যি রে ভাই, তুই আমার সাথে যাবি? বল, চল আমার শ্বশুর বাড়িতে তোকে নিয়ে যাব। তো সেরকম ভাবেই ঠিক কথা হওয়ার পর 1 বছরের মাথায় 2020-তে আমার কাকার ছেলের বিয়ে হয় বিল্টুর। আর 2021-এর ঠিক জানুয়ারি মাসে আমরা চলে যাই ওর শ্বশুর বাড়ি। সাথে ছিল বিল্টু, বিল্টুর বউ আর আমি। আমরা 3জন শ্বশুর বাড়ির জন্য রওনা দিই ভোরবেলা। তারকেশ্বর থেকে আমরা যখন যাই তখন আমরা হাওড়া গিয়ে পৌঁছই। হাওড়া থেকে ট্রেন ধরে আমরা পাঁশকুড়া যাই। সেখানে যাওয়ার পর ওদের বাড়িটা অনেকটা ভেতরে, মানে ভেতরে বলতে কি প্রায় গ্রাম কাকে বলে আমি ওখানে গিয়ে দেখলাম। তবে তারকেশ্বর জায়গাটা খুব একটা, কিন্তু আমি যেখানে থাকি অতটা শহর না, তবে কিন্তু অতটা গ্রামও না যেখানে আমি থাকি। আমাদের ওখানেও ধান চাষ হয়, সর্ষের ক্ষেত আছে, ওখানেও শাকসবজি চাষ হয়, কিন্তু তবুও আমার প্রত্যন্ত যে গ্রামগুলো হয় সেগুলো আমার দেখার খুব ইচ্ছে। যেহেতু আমি বলতে গেলে ছোটবেলা থেকে গ্রামেই কিন্তু মানুষ, কিন্তু আমার গ্রামটা খুবই ভালো লাগে। সেরকম ভাবে আমি যাই ওদের সাথে। আমার যে কাকার ছেলে, ওর শ্বশুর বাড়ি। ওখানে যাওয়ার পর পাঁশকুড়ায় যখন আমরা নামলাম, ওখান থেকে আমাদেরকে একটা অটো করতে হয়। অটো গিয়ে হাফ রাস্তা ছেড়ে দেওয়ার পর ওখান থেকে ভ্যান ধরতে হয়। ভ্যান ধরে যেতে হয় শ্বশুর বাড়ি। তো দাদা শ্বশুর বাড়ি যাই, যেতে দেখলাম, সত্যি কথা বলতে গ্রাম, আমিও গ্রামে বাস করেছি, কিন্তু ওই গ্রামটা একটুখানি আমার কাছে অন্য টাইপের লাগলো। কারণ আমরা গ্রামে থাকলেও আমাদের কিন্তু ইট সিমেন্টের পাকা বাড়ি, কিন্তু ওখানে আমি দেখলাম পর 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 সবই কিন্তু মাটির বাড়ি, উপরে হোগলা বন, কোনো জায়গায় মানে টিনের বাড়ি রয়েছে, কোনো জায়গায় দেখলাম বেড়া দিয়েও বাড়ি করা, কিন্তু মাটিটা কিন্তু মূলত সব বাড়িতেই রয়েছে, মাটির ভিটে। তো আমার সত্যি কথা বলতে দেখে ভালোই লাগলো। তারপর যখন ভ্যানে করে যাচ্ছি তখন প্রায় পৌঁছতে দুপুর নেমে আসে। যেই ধনী প্রথমেই বললাম 2021-এর মাসটা ছিল জানুয়ারি, প্রচণ্ড ঠান্ডা। যত ভ্যানে করে গ্রামের রাস্তা ধরে ভিতরে যাচ্ছি তত চারপাশে শুধু মাঠ, সবুজ অরণ্য, আর রাস্তা দিয়ে শুধু আমরাই যাচ্ছি। তখন প্রায় আনুমানিক দুপুর ওই 3:30-4টে বাজে যাচ্ছি। যখন দাদার শ্বশুর বাড়ি গিয়ে পৌঁছলাম তখন প্রায় সন্ধে নেমে এসছে, কারণ ওইও শীতের সময় তো 5টা বাজলেই আমাদের সূর্য মামা অস্ত চলে যায়, অন্ধকার হয়ে যায় চারপাশে। আর গ্রাম সাইড তো
পুরো অন্ধকার। আর ওখানে লাইটের ব্যবস্থা কিন্তু আমাদের শহরের মতো এত না, আছে বাড়িতে বাড়িতে যেখানে দরকার সেখানে লাইট আছে, রাস্তায় অনেকটা দূরত্বে দূরত্বে একটা করে পোল দেওয়া, সেখানে লাইট দেওয়া রয়েছে, নেই তা না, তবুও যেন চারপাশে এত গাছপালা সবুজ, তার জন্য অন্ধকারটা রাতের বেলা আরো গভীর মনে হচ্ছে। তো যাই হোক, যখন সন্ধে হয়ে যায় তখন তো চারপাশে কিছুই দেখতে পাচ্ছি না। আর গ্রামের একটা সৌন্দর্য হয় সেটা হচ্ছে ভোরবেলা, একটা সৌন্দর্য হয় যখন দুপুরবেলা রোদটা প্রখর পড়ে 3টের দিকে। আর সব থেকে মানে সুন্দর তো লাগেই না, ভয়ঙ্কর একটা পরিবেশ হয় সেটা যদি ভালো জায়গাও হয়, সেটা হচ্ছে রাতের বেলা। গ্রামের সময় কিন্তু রাতের বেলা কিন্তু সত্যি বলতে ভালো লাগে না সেরকম ভাবে, চারপাশে ঝিঝি পোকার ডাক আর অন্ধকার গাছপালা, যেটা দিনের বেলা একরকম প্রকৃতি, তো রাতের বেলার দৃশ্যটা অন্যরকম থাকে। তো সেরকম ভাবেই আমি দাদার সাথে নামলাম। দাদা আমাকে বললো, কিরে চল। আমি বললাম হ্যাঁ চল, যাচ্ছি তো। তো সাথে গেলাম, দেখলাম আমরা সরু একটা গলি দিয়ে ঢুকি, চারপাশে মনে হচ্ছে বড় বড় গাছপালা রয়েছে, যদিও অতটা ভালো করে বুঝতে পারছি না, ফোনের যতটা ফ্ল্যাশ লাইটের আলো যতদূর যাচ্ছে দেখতে পাচ্ছি গাছপালা, বড় বড় গাছের কালো কালো গুড়ি, এগুলোই দেখতে পাচ্ছি, এর থেকে বেশি দেখতে পাচ্ছি না। কারণ যেই গলিটায় দাদার শ্বশুর বাড়ি, সেই গলিটা পুরোটাই মাটি, ইট পাতা, খোয়া, আতলা খোয়া, আর চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া কিছু নেই। তো আমরাই শুধু হেঁটে যাচ্ছি, আমাদের পায়ের শব্দ ভালো মতো খচমচ করে শোনা যাচ্ছে যে আমরা যাচ্ছি 3 জনে। তো সেখানে গিয়ে দেখলাম, ওই গলি দিয়ে হাঁটছি যখন, তখন দেখছি কিছু মানুষ ওই রাস্তায় আমাদের দিকে এগিয়ে আসছে, হাতে টর্চ রয়েছে, কারোর হাতে হ্যালোকিন জ্বলছে, আসছে। তো তখন আমরাও এগিয়ে যাচ্ছি। তো দেখলাম, মানে দেখলাম বলতে আমি যেটা বুঝে উঠলাম সেটা হচ্ছে দাদারই শ্বশুর বাড়ির শ্বশুর মশাই, তারপরে তাদেরও জ্যাঠা কাকার ছেলে, তারাই আসছে আমাদের আপ্যায়ন করে নিয়ে যাওয়ার জন্য। সত্যি কথা বলতে দেখে খুব ভালো লাগলো। আর গ্রামে আমাদের শহরের মতো না, গ্রামের মানুষরা গরিব হলেও তারা আত্মীয়কে যেরমভাবে আত্মীয়তা করে, সত্যি সেটা কিন্তু প্রশংসনীয় আর সত্যি মনে রাখার মতো। তো সেরকমভাবেই তারা আসলো, যখন আমাদেরকে সবাইকে দেখে তারা খুবই আনন্দিত হয়, আমাদেরও ভালো লাগছে। তো আমার তো খুবই মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট চলছে যে সকালবেলা বেশ কয়েকটা ফটো তুলবো, ফেসবুকে পোস্ট করব। মানে আমার ধারণাটা অন্য, আমি গ্রামে ঘুরতে গেছি, মানে আমার তখন মাথার মধ্যে অনেক কিছু চলছে। তো যাই হোক, তাদের বাড়ি গেলাম, যাওয়াতে দেখলাম তারা রাতের বেলা বলে, যাও তোমরা একটুখানি গরম জল করে দিয়েছি। তারা অলরেডি গরম জল টল সব করে রেখেই দিয়েছে। বলছে গরম জলে তোমরা হাত মুখ ভালো করে ধুয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তোমরা আসো, রাতের খাবারটা করে নাও। কারণ ওই যে গ্রাম সাইডে না, মানে 8টা 9টার সময় মোটামুটি সবার বাড়িতে কিন্তু রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যায়। তো যেহেতু ভোরে ভোরে সবই মাঠের কাজ যেতে হয়, চাষবাস করেন, তো সেরকমভাবে তাদের সাথে আমরাও কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিলাম। সেই দিনকে আর সবার সাথে সেরকম আলাপ পরিচয় কিন্তু আমাদের হয়নি। এবার হলো সকাল, ভোরের বেলা। আর আমি তো সত্যি কথা বলতে আমার অত সকালবেলা ঘুম ভাঙে না, আমি মোটামুটি 9টা 10টার সময় প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠি। তো সেদিনকে দেখলাম চারপাশে বাচ্চাদের মানে কৌতূহল, একটা কোলাহল, বাচ্চারা খেলা করছে, শোনা যাচ্ছে এরকম বাচ্চাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ। শুনে আমার ঘুমটা ভেঙে যায়। তো আমার তখন ঘুম ভাঙতে মনে হলে, ও আমি তো দাদার শ্বশুর বাড়ি এসেছি। তো সেরকমভাবেই আমি উঠলাম, উঠে বাইরে গেলাম। বাইরে যেতেই দেখলাম সামনেই ঠিক আমরা যেই রাস্তা দিয়ে রাতের বেলা গেছি, ঠিক তার অপর সাইডে বাড়ির একটা ছোট মাঠ আছে। ওই মাঠটার মধ্যে চাষ হয় না, ওই মাঠে দেখলাম কিছু বাচ্চা খেলা করছে। তো আমার দেখে খুব ভালো লাগলো, বেশ চড়া একটা রোদ পড়েছে। আমি সেখানে গিয়ে মানে দাঁড়িয়েছি, তখনই দেখলাম আমার বৌদি এসে আমাকে একটা চেয়ার দিয়ে গেল, বললো এখানে বসো। তা আমি ওখানে বসে আছি, বৌদি বললো চা খাবে তো? আমি বললাম হ্যাঁ খাবো, কিন্তু আমি ব্রাশ করিনি, কারণ আমি ব্রাশটা বাড়ি দিয়ে নিয়েও যাইনি। তো বৌদি বললো তুমি একটা কাজ করো, দাঁতন করে নাও, আমি তোমার দাদাকে বলে বাজার থেকে একটা ব্রাশ তোমাকে আনিয়ে দেবো। আমি বললাম দাঁতন মানে? সত্যি কথা বলতে আমি দাঁতন জিনিসটা শুনেছি, অ্যাকচুয়ালি দাঁতনটা কি হয়, কীরকমভাবে কী দিয়ে করে আমি জানি না। তখন বললো যে আমাদের বাড়ির পেছনে আমার সাথে এসো। আমাকে নিয়ে গিয়ে নিম গাছের ডাল একটা ভেঙে দিয়ে বললো এটা তুমি দাঁতে ঘষো। তো
তো সেরকমভাবেই আবার মানে তেতো তো এমনি অপছন্দ, কিন্তু উপায় না থাকাতে আমাকে সেটা করতে হয়। তারপর চা খাই, সেই চা আমার আর মিষ্টি লাগছিল না, তেতোই লাগছিল। তারপর সেই দিনের মতো তো ওরকমভাবে কাটলো। বাজার, দোকান, দাদার সাথে বাজারে গেলাম। পাঁশকুড়া বাজার, অনেক বড় বাজার। সেই বাজার থেকে বাজার করে নিয়ে যেতে যেতে অনেকটা সময় লেগে যায়, কারণ অনেকটা রাস্তা। সব কিছু মিটিয়ে ঠিক ভৌতিক ঘটনাটা, তোমরা ভাবছো যে এতক্ষণ ধরে দিদিভাই যে ঘটনাটা বলছে এটা তো প্রত্যন্ত গ্রামে ঘুরতে যাওয়ার ঘটনা, এখানে ভূতের ছোঁয়াটা কোথায়? এবার আসছে ভূতের ছোঁয়াটা, শোনো। দুপুরবেলা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর আমি সেই মাঠের উদ্দেশ্যে একা একা বেরিয়ে, ঘরের একদম সামনে, মানে কোনো মানে আমাকে অনেকটা দূরে হেঁটে যাওয়ার কোনো দরকার নেই, মানে ঘরের একদম লাগানোই মাঠটা। তো সেই মাঠটা তখন পুরোই ফাঁকা। তো আমি সেই মাঠে আসি, এসে দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ চারপাশে দেখছি একটা জায়গায়, মাঠে অনেকটা দূরে, আমি যেখানে দাঁড়িয়ে ওখান থেকে অনেকটা দূরে একটা জায়গায় দেখছি ধোঁয়া, খুব কালো ধোঁয়া উঠছে হাওয়ায়, শীতের সময়। তো আমি তখন ভাবলাম মনে হয় ঠান্ডায় কেউ মাঠের মধ্যে আগুন ধরিয়েছে, যেটা আমরা শহরাঞ্চলে করে থাকি, গ্রামেও আমরা করে থাকি, মাঠে খুব ঠান্ডার সময় আগুন ধরাই, সেরকমভাবেই ধোঁয়া উঠতে দেখি। আমি সেইটা দেখে একবার আমি দাদার ঘরে আসলাম, মানে দাদার শ্বশুর বাড়িতে ঢুকে আমি ওখান থেকে চাদর নিলাম, আমি নিয়ে গেছিলাম। চাদরটা গায়ে দিয়ে ঠিক ওই মাঠের আল ধরে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে ওখানে পৌঁছালাম। ফোনটা কিন্তু দুর্ভাগ্যবশত আমি খাটের উপর রেখে দিয়ে চলে গেছি, ফোনটা কিন্তু দাদার শ্বশুর বাড়িতে পড়ে আছে। আমি এমনি চাদরটা মুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে ওই যে ধোঁয়াটা, সেটাকে উদ্দেশ্য করে আমি মাঠের আল ধরেই করছি। যখন আমি ওই ধোঁয়াটার উৎস খুঁজতে খুঁজতে যখন আমি কাছাকাছি পৌঁছলাম, তখন দেখলাম ওখানে কয়েকজন লোক কান্নাকাটি করছে। তখন আমি বুঝতে বাকি রইলো না যে নিশ্চয়ই এখানে কোনো দাহ করা হচ্ছে। তো আমি তো অ্যাকচুয়ালি ওটা জানি না বিষয়টা, আমি আগুন দেখে আসি। তো আমাকে তারা দেখে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। তো আমি তখন ওখানে গিয়ে দাঁড়ালাম। তখন ওখানের মধ্যেই 4-5 জন লোক ছিল যারা একটু বয়স্ক ধরনের। তারা এসে আমাকে বলল, আচ্ছা খোকা, তুমি এখানে এলে কেন? তোমার এখানে তো কোনোদিন তোমায় দেখিনি। আমি তখন বললাম যে না না। তখন আমার দাদার যে শ্বশুর বাড়ি, মানে যে শ্বশুর মশাই, তার নাম বলি। আমি বললাম আমরা তারকেশ্বর থেকে এসেছি, আর আমার এখানে দাদার বিয়ে হয়েছে। তখন বললো ও আচ্ছা আচ্ছা। তখন বললো ঠিক আছে খোকা, তুমি বাড়ি চলে যাও, সন্ধে নেমে আসছে, এখানে দাঁড়িও না। তখন আমি বললাম যে কেন, আপনাদের এখানে সন্ধেবেলা দাহ হয় না? তখন বললো না না, ওরকম ব্যাপার না, সন্ধেবেলা দাহ হওয়ার ব্যাপার না। আসলে সূর্য অস্তর পর আমাদের এখানে কোনো মরা আসলে, ডেড বডি যদি গ্রামের কেউ মারা যায়, তাহলে মানে সূর্য অস্তের পর সেই মানে মরা দেহটাকে পোড়ানো হয় না। তার জন্যই আমরা তাড়াতাড়ি গেছে। আমাদের একজন কাকিমা বহু বছর ধরে ভুগছিল, বয়সও হয়েছিল, উনি মারা গেছেন। তো ওনাকে আমরা দাহ করে মানে পুড়িয়ে দিয়ে তাড়াতাড়ি কাজকর্ম করে আমরা বাড়ি চলে যাচ্ছি, তুমিও আমাদের সাথে চলো। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি আসছি। তো তখন আমার মাথায় আসলো, ইস, গ্রামে আসলাম, চোখের উপরে আমি মরা পুড়তে দেখছি এরকম। কারণ আমার জীবনে আমি কোনোদিন মানে কোনো বডি, ডেড বডি পুড়তে আমি দেখিনি। শুনেছি আমার বাবা, তারপর আমার কাকা, এমনকি কাকার সেই ছেলে যে আমার দাদা, ও অনেক ডেড বডি আমাদের পাড়াতেও কাকিমা, জেঠিমা, মাসিমা মারা গেলে পোড়াতে যায়। আমি কোনোদিন যাইনি, দেখিনি। তো আমার কি কৌতূহল হলো, তখন ভাবলাম ইস, যদি ফোনটা থাকতো, ফোনটা বাড়িতে রেখে আসলাম। তখনও কিন্তু বেশ কিন্তু আলো রয়েছে। আনুমানিক কটা বাজে তখন? 5টা বাজেনি। তখন কিন্তু অন্ধকারের কোনো ছোঁয়া পর্যন্ত নেই, ভালো আলো রয়েছে। তো আমার কি মন গেল, তারা দেখলাম সবাই চলে গেল। তো ডেড বডিটা পোড়ার পর সেই যে ছাইটা থাকে, সেই ছাইয়ের কাছ দিয়ে কিছু কালো ধোঁয়া উঠছে। তখন আমি যখন গিয়ে পৌঁছই, তখন মোটামুটি বডিটা পোড়ানো হয়ে গেছে। দিয়ে আমি
কি করলাম, মাথায় আমার একটা হঠাৎ বুদ্ধি আসলো যে তাড়াতাড়ি হেঁটে যাই, গিয়ে খাটের উপর থেকে ফোনটা নিয়ে আসি। তো আমি সেরকম মনে করে দাদার শ্বশুর বাড়িতে ঢুকে খাটের থেকে ফোনটা নিয়ে আবার যাই যেখানে ওই মরাটা পুড়ছিল। ওখানে যেতে দেখলাম মোটামুটি ধোঁয়া উঠছে, অনেকটাই কমে এসছে ধোঁয়া, কারণ অনেকক্ষণ ধরে, আর শীতের সময় তো ঠান্ডায় না একটা কুয়াশা ভাব তো চাপে না মাটির দিকে, তখন আস্তে আস্তে জিনিসটা কিন্তু কমে যায়। তো আমি কিছু উপায় না পেয়ে ভাবলাম তোর ফোনটা নিয়ে আসলাম, একটুখানি ফটো তুলবো। আমার ইচ্ছে ছিল যে ওখানে যে চিতাটা পুড়ছে আমি তাকে ব্যাগকে নিয়ে সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলবো, মানে আমি জানি না, আমার মাথায় এটা ভূত চাপলো। তো আমি তখন ওখান থেকে দিয়ে দেখলাম না সবই তো নিস্তব্ধ হয়ে গেছে, সবাই চলে গেছে, আমিও চলে যাই। অদ্ভুতভাবে যখন আমি ওখান থেকে ওই যেখানে মরাপুর ছিল মাঠের মধ্যে, ওখান থেকে ঘুরে যখন আমি আসছি, তখন মানে ওখান থেকে আমি হয়তো 10 পা এগিয়ে এসছি আমার দাদার শ্বশুর বাড়ির দিকে। আমাকে কেউ যেন একজন ডাকলো আমার নাম করে, এই কেশব। আমি তখন বললাম কি হলো, দাদা ডাকলো, ঠিক গলাটা দাদারই মতো। আমি তখন ভাবলাম দাদা কি বেরিয়ে কোথাও গেছিল নাকি আমাকে দাদা ডাকলো বলে আমি সাথে সাথে পেছনে ঘুরে যখন দেখলাম, তখন দেখলাম পুরো মাঠ কিন্তু ফাঁকা, মাঠে একটা প্রাণী নেই। আমি তখন ভাবলাম বাবা, মা আমাকে ডাকলো কে, আমি কি ভুল শুনলাম? ওই সময় আমার না সারা শরীর, আর তোমাদের বলছি বিশ্বাস করো, আমার সারা শরীর কাটা দিচ্ছে, কারণ আগামীতে কি হবে আমি তো জানি। তো ওই সময় আমি না দেখলাম যখন কেউ নেই, আমার প্রচন্ড ভয় লাগছে, মানে এত ভয় লাগছে আমি বলে বোঝাতে পারবো না। সারা শরীর না আমার তখন অবশ হয়ে গেছে। আমি তখন না তড়ি ঘড়ি করে তাড়াতাড়ি, মানে এক প্রকার বলতে পারো আমি ছুটছি। আমি সেই দাদার শ্বশুর বাড়ির দিকে পা চালিয়ে মাঠের উপর দিয়ে হাঁটছি। হাঁটতে 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 ওই মাঠে এসে পৌঁছই, মানে শ্বশুর বাড়ির পাশে যে মাঠে এসে আমি দাঁড়িয়ে প্রচন্ড হাঁপাচ্ছি। আর সত্যি কথা বলতে এত ভয় পেয়েছি, মানে স্বাভাবিক মাঠের মধ্যে কেউ নেই, আর ওখানে আমাকে কেউ চেনে না, সবে মাত্র একদিন গেছি। একটা পুরুষ কণ্ঠ আমাকে পেছন দিয়ে একে সব এরকম করে সুর টেনে ডাকলো। আমি ভাবলাম আমার দাদা, দেখলাম দাদাও নেই, পুরো মাঠ ফাঁকা। আর তখন না অন্ধকার অন্ধকার নামছে, মানে আস্তে আস্তে একটা গা ঢাকা অন্ধকার হচ্ছে, আর চারপাশে না ঝিঝি পোকার কি ডাক, মানে কি বলবো। আমি এত ভয় পেয়েছি। তখন মাঠের মধ্যে এসে যখন আমি দাঁড়িয়ে হাঁপাচ্ছি, তখন আমার গরম লাগছে, চাদর খুলে হাতের মধ্যে মুড়িয়ে রেখে দিয়েছি চাদর মাদর। তখন আমার না হঠাৎ গা গোলাতে শুরু করে, তখন অক অক পারছি, বমি আসার আগে যে অকটা ওঠে, তো আমি সেরকম করছি যখন, তখন দাদা দৌড়ে আসে। দাদা বলছে এই তুই কোথায় গেছিলিস রে কেশব? আমি বললাম কোথাও যাইনি তো, আমি এখানেই ঘুরছিলাম। বললো তুই কোথায় গেছিলিস সত্যি করে বল। তখন আমি বললাম দেখ দাদা, আমি তো দুপুরবেলা এসে এখানে দাঁড়িয়েছিলাম একটু রোদে, তারপরে দেখলাম তোদের ওই মাঠটায় ধোয়া উঠছে, তো আমি ওখানে গেছিলাম। তখন বলো তুই কেন গেছিলিস ওখানে, ওটা তো শ্মশান তুই জানিস। আমি বললাম শ্মশান আবার এরকম মাঠের মধ্যে হয় নাকি? বলে হ্যাঁ, আমাদের এখান থেকে শ্মশান হচ্ছে অনেক দূরে, যদি কেউ মারা যায়, কেন রাতের বেলা যেহেতু উনি শ্মশানে পোড়ানো হয় না, ওই জন্য ওরকম যদি ব্যবস্থা না হয় তাহলে পরে মাঠের ওই মাঠটার মধ্যে নিয়ে গিয়ে গ্রামের বৃদ্ধা যারা থাকে বয়স্ক তাদেরকে ওখানে নিয়ে গিয়ে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয়, কারণ বাড়িতে তো রেখে দেওয়া যায় না, নাহলে পরে আবার সেই ডেড বডিটাকে পরের দিন নিয়ে যেতে হবে, এতক্ষণ তো ডেড বডি ঘরে ফেলে রাখাটা অশুভ না, ওর জন্য ওখানে পোড়ানো হয়। ওইটা বলতে পারিস আমাদের গ্রামের শ্মশান। আমি তখন বললাম আমি তো না জেনে গেছি রে, আমি ধোঁয়াটা দেখে অন্য কিছু মনে করেছিলাম। তখন আমাকে দাদা বলল যে চল 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 ঘরে চল, গিয়ে পেছনে আগে পুকুর আছে, পুকুরে তুই হাত পা ধো। আমি বললাম ঠিক আছে। তো দাদাদের বাড়িরই পুকুর, শ্বশুর বাড়ি। তো আমি ওখানে গিয়ে হাত পা ধুলাম। আমার এত ভয় লাগছে, আমি দাদাকে শুধু বলছি এ দাদা তুই দাঁড়া না, দাদা তুই চলে যাস না কিন্তু, এ দাদা তুই দাঁড়া না। দাদা বলছে আরে কর না, আমি তো দাঁড়িয়ে আছি, এত ভয় পাচ্ছিস কেন? তুই যখন গেলি তখন ভয় পেলি না, তুই এখন ভয় পাচ্ছিস, কি হয়েছে? আমি দাঁড়িয়ে আছি, চল চল তাড়াতাড়ি কর। তো দাদা আমাকে ধরেছিল, আমি পুকুরে, মানে পুকুরের কাছে নামতে ভয় পাচ্ছে রীতিমতো, এতটা ভয় পেয়ে গেছি। দাদাকে তখনও বলিনি যে আমাকে তোর মতো গলা করে কেউ ডেকেছে। আমি যখন ঘরে গেলাম,
তখন দাদা তার বউকে বললো, বৌদিকে, যে ওকে একটু গরম চা করে দাও তো, ঠান্ডায় ও কাঁপছে। কিন্তু আমি তো কাঁপছি ভয়তে, সেটা আমি বলতে পারছি না। তখন চা করে বৌদি এনে বললো যে কি হয়েছে, তুমি গেছিলে কেন কেশব? আমি বললাম, বৌদি আমি তো জানি না তোমাদের এখানে এরকম ব্যাপার, আমাদের ওখানে তো এরকম মাঠে কোনো সময় দেখিনি, আর আমি সত্যি কথা বলতে কোনোদিন শ্মশান ঘাটেও যাইনি, তো আমি তো সেটা জানি না। আমি ভেবেছি হয়তো এমনি মাঠে কোনো কিছুতে আগুন দিয়েছে, হয়তো ঠান্ডার জন্য, আমি সেই কারণে হাঁটতে হাঁটতে চলে গেছি। তো বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি চাটা খেয়ে রেস্ট করো, আজকে আর বেরোবে না। আমি বললাম ঠিক আছে। তো দাদা দেখলাম কোনো দোকানে বা বাজারে কাছাকাছি কোনো জায়গায় যাচ্ছে, বৌদিও যাচ্ছে। তো বৌদি আমাকে আর কি করে বললো, কি হলো কেশব, যাবে নাকি? তা আমি বললাম যে না, আমি যাব না, আমি একাই থাকি। তো আমি একাই ঘরে বসে আছি, টিভি চলছে। এবার ঘটনা ঘটলো যে দাদার শ্বশুর শাশুড়ি তারাও পাশের গ্রামে কীর্তনে গেছে সন্ধেবেলা, সেটা আমার জানা ছিল না। আমি জানি হয়তো তারা রয়েছে, তারা গেছে। আর যারা জ্যাঠা কাকা যারা পাশাপাশি একই মানে ভিটের মতো থাকে, সবাই মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে গেছে। অত বড় জমির মধ্যে ওই বাড়িতে, ওই ভিটেতে একামাত্র আমি জীবিত একটা মানুষ রয়েছি। দাদা বৌদিও বেরিয়ে গেল, আমার তখনও জানা নেই। এবার আমি টিভি দেখছি, হট করে পাওয়ার কাট হয়ে গেল, কারেন্ট অফ। হরিবল, আমি তো মহা জ্বালায় পড়েছি। এইদিকে এমনি তো ভয়তে মরছি, তার মধ্যে চলে গেল কারেন্ট। এবার আমি কি করব, তড়িঘড়ি করে ফোনের টর্চটাকে ধরিয়ে আমি বসে রয়েছি। আমার এত ভয় লাগছে, আমি জীবনে কোনো দিন ওর পর থেকে আমি দাদার শ্বশুরবাড়ি আর যাইনি। আমি এবার দেখছি আমার ফোনে কিন্তু চার্জও নেই সেরকম, আমার ফোন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। আমি এত জ্বালায় পড়েছি, আর এদিকে আমার এত ভয় লাগছে। আমি যে ঘর থেকে বেরোবো, বেরিয়ে গ্রামের সবাই সবার সাথে খুব মিলমিশ, কারোর বাড়ি চলে যাব, আমার সেই তার জন্য বেরোবো, আমার পা চলছে না। আমি ওখানে খাটের মধ্যে চুপ করে ফোনটাকে ধরিয়ে বসে রয়েছি, শুধু ঘরের এপাশে ওপাশে এপাশে ওপাশে শুধু লাইটটাকে মারছি, মানে এত ভয় লাগছে। এবার কি হচ্ছে, হয়তো আমার তো জানা না, আমি তো একদিন হয়েছে গেছি। এবার বাইরে মাঠের, বললাম মাঠ রয়েছে, মাঠের ওখান থেকে হয়তো শিয়াল দৌড়াচ্ছে, হয়তো কুকুর দৌড়াচ্ছে, কি দৌড়াচ্ছে আমি জানি না, এটা আমার আনুমানিক। হ্যাঁ, তো আমার ওই খচখচ খুচখুচ শব্দ হচ্ছে, হাঁটার মতো কারোর আওয়াজ হচ্ছে, এইদিকে থেকে থেকে শিয়ালও ডাকছে। মানে কি বলবো, ওই একটা মানে যা সময় আমি কাটিয়েছি, মানে ভয় কাকে বলে, শুধু যে ভূতে ভয় লাগে, দেখলে তো আমি মনে হয় মারাই যেতাম। তারপর যাই হোক, ফোনটা সবে প্রায় তখন আমার বন্ধ হবে হবে, কারণ ফোনে আমার চার্জ নেই। ওই মুহূর্তে বিশ্বাস করবে না বললে, দেখলাম দাদার শ্বশুর আর শাশুড়ি কীর্তন থেকে বাড়ি ফিরলো, আমাকে বলল যে বাবা তুমি একা ছিলে, তোমার ভয় লাগেনি তো? আমি আর তাদের কি বলবো যে আমার কতটা ভয় লেগেছে। হয়তো আমি তাদের বললে তারা হয়তো খারাপ মনে করতো, বা অপমানিত বোধ তাদের মধ্যে আসতে পারতো যে এসছে এরকম বলছে। আমি তখন বললাম না না মাসিমা, আপনারা চলে এসছেন, এইটাই অনেক। তো দেখলাম কীর্তন থেকে আমার জন্য খই, বাতাসা, কিছুটা প্রসাদ, মানে আমার জন্য না, বাড়ির সবার জন্যই নিয়ে এসছে। তো যাই হোক, তারা আসতে আমি প্রাণে, মানে বললাম কি, আমার প্রাণে প্রাণ ফিরে পেলাম ওই মুহূর্তে। তারপর সকালবেলায় আমি দাদাকে বললাম যে দাদা চল বাড়ি চলে যাই বৌদিকে নিয়ে। তো দাদা বলল, আরও তোর বৌদি তো যেতে চাইছে না, তোর বৌদি বলছে আরও দুদিন থেকে যাই, আর এত দূর তো আসা হয় না, আমারও তো অফিস শুরু হয়ে যাবে, বল বৌদিকে আর নিয়ে আসতে পারবো না। বিয়ের পর 1 বছর পর বৌদি বাড়ি গেছে, সেখানে দুদিন থেকে কি আর আসে? তখন আমি দাদাকে বললাম, দাদা তুই একটা কাজ কর, আমাকে নিয়ে গিয়ে পাঁশকুড়া দিয়ে তুই ট্রেনটা ধরিয়ে দে, আমি বাড়ি ফিরে যাই। তখন বললো, দেখ এটা তো খারাপ দেখাবে, কি মানে শ্বশুর বাড়ির লোক কি ভাববে, বা আমাদের বাড়ির লোক কি ভাববে তুই এরমভাবে চলে গেলে। তখন আমি বললাম, দাদা কেউ কিছু ভাবুক না ভাবুক, আমি থাকবো না, কারণ আমার প্রচণ্ড এখানে ভয় লাগছে। সত্যি কথা বলতে সেদিন ওই মাঠ থেকে ফিরে আসার পর হয়তো সেরকমভাবে কোনো কিছু আমার সাথে ভৌতিক ঘটেনি, কিন্তু আমি যা ভয় পেয়েছি, ওই ভয়তে সত্যি কথা বলতে ওই বাড়িতে ওই গ্রামে আমি না সত্যি কথা থাকতেই পারছিলাম না।
যার জন্য বাধ্যতামূলকভাবে আমি দাদাকে বলি যে দাদা তুই আমাকে ট্রেনে তুলে দে। তারপর সেরকমই কথা মতো দাদা আমাকে ট্রেনে তুলে দেয়। আমি সোজা একদম চলে যাই তারকেশ্বর আমার বাড়ি। আমি এতটাই ওখানে ভয় পাই। তারপর বাড়িতে গিয়ে আমি দাদা বৌদি রিটার্ন আসে, তখন আমার মা বাবা আমার কাকা কাকিমা দাদা বৌদি সবাইকে আমি বলি সেই দিনকে তোর শ্বশুর বাড়িতে গিয়ে দাদাকে বলি আমার সাথে কি ঘটেছিল। আমাকে যেখানে মরা পড়ছিল আমি নাচ আনতে গেছিলাম, ওখানে তোরই মতো গলা আমাকে কেউ একজন আমার নাম ধরে ডাকে, আর এইটা আমার কোনো রকম মনের ভুল হতেই পারে না। আমি ওখানে দাঁড়িয়ে চারপাশে মাঠে যখন দেখি মাঠে কেউ ছিল না, পুরো ফাঁকা মাঠ, তাহলে আমাকে ডেকেছিল কে? আমার প্রচন্ড ভয় লাগে, যার জন্য আমি চলে আসি। ওর পর থেকে 2021 থেকে আজ 2024 আমি এই 3টে বছরে একবারও আর যাইনি, একবারও না। আমার যে দাদার বিয়ে হয়েছে পাঁশকুড়ার ভেতরে গ্রামে, ওখানে তাদের মানে কাকার ছেলের বিয়ে হয়েছে, তাদের কাকার মেয়ের বিয়ে হয়েছে, আমাদের সবাইকে নেমন্তন্ন করে, সবাই যায়, কিন্তু আমি যাইনি। এটাই ছিল কেশবের পাঠানো সত্য একটা ঘটনা। দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও কেমন লেগেছে। ঘটনা পাঠিয়ে দিও, সেটা হচ্ছে সোনাবসাক 14 আমার ইনস্টা আইডি। ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিও। আর প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা মেল করেও ঘটনা পাঠাতে পারো। আজকের ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। বলতে বলতে আমারই গা কাটা দিচ্ছিল। যাই হোক, আজকে আসবো, দেখাবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।